রায়া শান্ত দৃষ্টিতে তাকালো তমালের মুখের দিকে। ঠিকই তো, সে জেনে কি করবে এসব? অবশ্য তার বুঝতে বাদই বা আছে কোথায়? ভাইয়েরা বাচ্চা মতো আগলে রাখে, এই ছেলে তাকে বাচ্চা বলে। তার মানে তো এই নয় যে সে বাচ্চা, সে অনেক বুঝদার মেয়ে। এই জ্ঞান তার ভাইয়ের থেকেই অর্জিত। অনেক কিছুই উপলব্ধি করতে পারে সেও। যেমন করে এখনও কিছু উপলব্ধি করার চেষ্টা চালালো তমালের বিষণ্ণ মুখটার পানে তাকিয়ে। তমাল কফি অন্যদিকে তাকিয়ে খাওয়ার মাঝেও ঠিকই বুঝলো মেয়েটা তার পানে নির্নিমেষ তাকিয়ে। কিছুটা অস্বস্তি হলো। রায়ের পানে এক পলক তাকিয়ে পুনরায় অন্যদিকে তাকিয়ে শুধালো তমাল। অমন করে তাকিয়ে কি করছো মেয়ে? চোখ সরাও, মেয়ে অস্বস্তি হচ্ছে আমার। ভাইয়া বলে মানুষের দুটো রূপ হয়, একটার আড়ালে অন্যটা লুকিয়ে থাকে, আর যাদের একটার রূপ হয় তারা পশু সমতুল্য। আমি আপনার আড়ালে থাকা ভালো মানুষটাকে খোঁজার চেষ্টা করছি। যতটা খারাপ আপনি দেখান ততটা নন, তাই না বেয়াদব বেয়াই? এই বোধহয় কারোর কথা তমালের হৃদয়ে গিয়ে ধাক্কা খেলো। তড়িৎ ঘুরে তাকালো রায়ার ছোট্ট মুখখানার দিকে। সে ভালো কি খারাপ তা বোধহয় নিজেও জানে না, কিন্তু কখনো নিজের মাকেও তো দেখেনি তার মাঝের ভালোটাকে খুঁজতে। যাকে ভালোবেসেছে সেও শুধু খারাপটুকুই দেখেছে। সবাই ধরে নিয়েছে সে খারাপ। তাহলে এতটুকু এক মেয়ে কী করে বুঝলো? কেন মেয়েটার মনে হলো তার মাঝেও ভালো কিছু নিহিত আছে? শুধুমাত্র দুটো আইসক্রিম খাওয়ানোর কারণে, নাকি সামান্য একটু ভালো ব্যবহার করার জন্য? তমাল চোখ ফেরাতে ভুলে গেল। বুকের ভেতর কেমন করে উঠল, শুধিয়ে উঠল। কেন মনে হলো আমার মাঝেও ভালো কিছু আছে? শুধুমাত্র আজ দুটো আইসক্রিম কিনে দিয়েছি বলে? রায়াও চোখ সরালো না, কেবল কথাটা শুনে কিঞ্চিত মিষ্টি হেসে জবাব দিল। আপনি জানেন, আমার বড় ভাইয়া কিঞ্চিত হলেও সবার চোখ পড়তে পারে, আর সবাই বলে আমি আমার বড় ভাইয়ার মতো। আইসক্রিম কিনে খাওয়ার মতো টাকা আমার কাছে সবসময়ই থাকে। এতটুকু মেয়েটার এত বড় বড় কথাগুলো শুনে গলা শুকিয়ে এলো তমালের। মেয়েটার মাঝে যেন সত্যি অনেক কিছু আছে। মেয়েটা বাচ্চা হলেও অনেক বুঝতার, কিন্তু কথায় কথায় বড় ভাইয়ার গুণ গাওয়াতে বিরক্ত লাগলো। ভাইয়ার চামচিকা কোথাকার। মেয়েটার থেকে চোখ সরিয়ে নিল। পুনরায় কফিতে একটা চুমুক বসিয়ে কথা এড়াতে সহজাতভাবে বলে উঠল। বাচ্চাদের এত বুঝতে নেই। বাচ্চা মানুষ, বাচ্চাদের মতো বিহেভ করবা। আবার সেই বাচ্চা বলায় রায়া রেগে গেল। খেতে থাকা আইসক্রিমটা জলদি খেয়ে উঠে দাঁড়ালো। দ্রুত খাওয়ার কারণে কিছুটা ঠোঁটের আশেপাশে লেগে গেল। সেদিকে ধ্যান না দিয়ে রেগে বলল। আর যদি আমাকে কখনো বাচ্চা বলেছেন, তাহলে রাস্তার কোনো এক বাচ্চাকে ধরে তার সাথেই আপনার বিয়ে দিয়ে দিব। মনে রাখেন, আমিও রুদ্ধ কাদেরের বোন। সাহস আর ক্ষমতা আমারও কম নেই, বুঝেছেন বেয়াদব বেয়াই? তমালের কফিটুকু নাক মুখ দিয়ে বেরিয়ে এলো। কি ধমকি বাপরে! তার কি ভয় পাওয়া উচিত? এক বাচ্চাকে বাচ্চা বলেছে, এতে ভুলটা কোথায়? বাচ্চা না হলে কেউ এভাবে আইসক্রিম খায়? এমন বোকার মতো ধমকি দেয়? তমালের হাসি পেল, খানিকটা হাসলো। সেই হাসি দেখে রায়া আরও রেগে গেল। যে পথে এসেছিল সেই পথে পুনরায় পা বাড়ালো। গম গম করে উঠল। আজও ভাবিকে গিয়ে নালিশ জানাবো। বলবো, ভাবি তোমার ভাই আস্ত এক বেয়াদব। ভালো মানুষের ছিটে ফোঁটাও নেই তার মাঝে। একটা বাচ্চাকে সম্মান দিতে জানে না। কথাগুলো শুনে তমালের আরও হাসি পেল। এখন যে নিজেই নিজেকে বাচ্চা বলছে তার বেলায়। রায়া পুনরায় স্থির হলো। তমালের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলে উঠল। আমার অভিশাপ সত্যি হোক, আপনার জীবনে এক বাচ্চার পাল্লায় পড়ে ছালাফালা হোক। ফালতু লোক, অভদ্র লোক। তমালের কপালে এবার কিছুটা ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে বসা থেকে শুধালো। এই মেয়ে, কি অভিশাপ দিয়েছো তুমি আমাকে? কি বললা শেষে এটা? এই মেয়ে জবাব দিয়ে যাও, না হলে আবার আমি তোমার ভাইয়ের কাছে তোমার নামে নালিশ দিব। সাহস কত তোমার? আমার নামে আমার বোনের কাছে নালিশ দাও, আবার আমাকে অভিশাপও দাও। রায়া শুনল। জবাবে একটা মুখ ভেঙচি মেরে দৌড় শুরু করলো। তার ড্রাইভার কই পড়ে আছে কে জানে। এতক্ষণে হয়তো তার বাবার কাছে ফোন চলে গেছে যে তার আদরের রাজকন্যা নিরুদ্দেশ হয়ে গেছে। মেয়েটার দৌড় দেখে তমাল হতাশ শ্বাস ফেলল। ডেকে বলল হেঁটে যেতে। শুনল না মেয়েটা। এই নাকি মেয়েটাকে সে বুঝতার মনে করেছিল। তারই ভুল। নিজেও উঠে দোকানের বিল মিটিয়ে মেয়েটার পিছু ছুটল। যেভাবে দৌড়াচ্ছে তাতে বড়লোকের বেটির যদি খারাপ কিছু ঘটে যায়
তাহলে তো তার দায়ভার তার উপরেই বর্তাবে। সবাই বলবে অভদ্র তমালের জন্য মেয়েটার বিপদ ঘটেছে। গম্ভীর মুখে পায়চারি করে বেড়াচ্ছে রুমময় সৈয়দ সাহেব। নিস্তব্ধ কক্ষ, কেবল লোকটার উগ্র নিঃশ্বাস আর পদচারণের শব্দ ভেসে আসছে। এক মেয়েড এসে এক কাপ কফি দিয়ে গেল। তা পান করেও যেন লোকটার ক্রোধ লাঘব হলো না। বারবার ঘড়িতে চোখ বুলাচ্ছে, কারো অপেক্ষায় আছে। অপেক্ষা শেষ না দেখে আরও রেগে যাচ্ছেন তিনি। আরও খানিকটা সময় পর সদর দরজা পেরিয়ে দুটো ছেলে প্রবেশ করলো। দুজন এগিয়ে এসে একজন অপেক্ষায় থাকা লোকটার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল? সৈয়দ সাহেব তেজরা নজরে তাকালেন প্রশ্ন করা ছেলের পানে। ছেলেটাকে দেখতে ঠিক যেন বনমানুষ। চুল দাড়ি কখনো কাটে না নাকি। খুব একটা পছন্দ নয় ছেলেটাকে। ভালো ক্ষমতাশালী পরিবারের ছেলে হয়েও সারাক্ষণ তার ছেলেটার পিছে চামচার মতো লেগে থাকে। তবুও সহ্য করে নেয় ছেলের খাতিরে। তিনিও খানিকটা গম্ভীর স্বরে বললেন, ভালো আর থাকতে দিচ্ছ কই তোমরা? মনে হচ্ছে তোমাদের জন্য আরও খারাপ থাকবো এখন থেকে। ছেলেটা এসব গায়ে লাগালো না বোধহয়। সৈয়দ সাহেব পাশে দাঁড়ানো, নিজের ছেলের পানে তাকিয়ে কর্কশ গলায় বললেন, আর তুমি কি এমন কাজ করে বেড়াও সারাক্ষণ যে তোমার সাথে একটু কথা বলার জন্য আমাকে অপেক্ষা করতে হয়? তোমার থেকে অনেক বেশি কাজ আমাকে করতে হয়, তাই সময়ের মূল্য আমার কাছে অনেক বেশি, বুঝছো? সূর্য বিরক্ত হলো বাবার এত রাগ আর কর্কশ স্বর শুনে। তবুও বাবাকে শান্ত করতে বলে উঠল, এত হাইপার হচ্ছে কেন ড্যাড? প্লিজ কাম ডাউন। সরি কিছুটা লেট করার জন্য। তুমি আমাকে হাইপার হতে বারণ করছো? তা কাজ কিছু করেছো? পেয়েছো মিস্টার শেখকে খুঁজে? সূর্য মাথা নেড়ে না বুঝালো। এতে সৈয়দ সাহেব আরও রাগলেন। গমগমে স্বরে আওড়ালেন, তাহলে কি করে শান্ত হব আমি? এতদিন দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিলাম আমি। আমার খেয়ে এখন আমাকেই ছুবল মারতে চাইছে। ও কিছু করার আগে ওটাকে খুঁজে জাস্ট শেষ করে দাও। খুব দ্রুত হয়ে যাবে, এত ভাবছো কেন বলো তো? নিশ্চিন্তে থাকো, এবারের ইলেকশন তুমিই জিতবে। পারছি না নিশ্চিন্ত হতে। তোমার পিএ জানালো তুমি রুদ্ধের অফিসে গিয়েছিলে। সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া ওকে মারতে লোক পাঠানোর, ওর অফিসে যাওয়ার? সূর্য এই পর্যায়ে গাছাড়া ভাব নিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। এতক্ষণ বাপ ছেলের মাঝে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা সূর্যের বন্ধু সাব্বিরও তার পাশে গিয়ে বসে পড়ল। সূর্য ভাবলেইসীন জবাব দিল, ওর শেষ তো তুমিও চাও ড্যাড, তাহলে পারমিশন নেওয়ার কি আছে? আর ওর অফিসে গিয়েই তাতেই বা কি হয়েছে? সৈয়দ আজগর ছেলের ভাবলেইসীন কথা শুনে বিরক্ত হলেন। বিরক্ত কণ্ঠেই বোঝানোর স্বরে বললেন, শান্ত বাক্যে শান্তই থাকতে দিতে হয়। তাকে আহত করে ছেড়ে দিয়ে নিজেদের বিপদ ডেকে আনার মতো ভুল করতে নেই, না হলে নিজেদের পস্তাতে হয়। তুমি কি ওকে ভয় পাচ্ছ ড্যাড? ভয় নয়, কিন্তু ক্ষমতার কারণে ও আমাদের ক্ষতি করতে ভাববে না। তাছাড়া ইলেকশন খুব বেশি দিন নেই। এখন আমি কোনো ভুল চাই না। যদি মারতেই হয় তাহলে একেবারে শেষ করে দাও, যাতে কাকপক্ষীয় টের না পায়। না হলে এভাবে ওর সাথে পাঙ্গা নিলে একদিনও তোমার নাম আর নিশানি মিটিয়ে দিবে, এটা মাথায় রেখো। বাবার কথা সত্যি। মুখে প্রকাশ না করলেও অফিসে রুদ্ধের হুমকি শুনে সেও ভয় কাবু হয়েছিল। খুব ভালো করে জানা আছে ওই শান্ত ভদ্র নেতা মানুষের আড়ালে ঠিক কতটা বিপজ্জনক। সূর্য মনে মনে পুনরায় কিছু ভেবে নিল। বাবার উদ্দেশ্যে বলল, তোমার কথা মাথায় রাখবো ড্যাড, কোনো ভুল হবে না কথা দিচ্ছি। ইলেকশনের আগেই ওর কেচ্ছা খতম করব। আসছে এখন। বাবাকে আশ্বাস দিয়ে উঠে দাঁড়ালো সূর্য। পা বাড়ালো দোতলায় নিজের রুমের উদ্দেশ্যে। বন্ধুর দেখা দেখি সাব্বিরও উঠে দাঁড়ালো। সৈয়দ সাহেবকে সালাম দিয়ে বন্ধুর পিছু ছুটল। যেতে যেতে শুধালো, এখন কি করবি ভাবছিস? সূর্য জবাব দিল না। নিজের ফোনটা বের করে কাউকে কল লাগালো। দুবার রিং হতেই বিপরীত পাশ থেকে ফোন রিসিভ হলো। ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠ। কি বলবি বল দ্রুত, ব্যস্ত আছে। সূর্য নিজের রুমে ঢুকে মুখে কুটিল হাসি ফুটিয়ে তুলে আওড়ালো, যদি নিজের প্রাণ বাঁচাতে আস তো দ্রুত ওকে শেষ করার ব্যবস্থা কর। এক উপায়ে কাজ না করলে অন্য পরিকল্পনা কর। দূর থেকে সম্ভব না হলে কাছ থেকে প্রহার কর, কিন্তু দিন শেষে ওর লাশটাই দেখতে চাই। আজ কিছুটা লেট হলো অফিসে আসতে। ব্যস্ত কদমে এলিভেটর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হলো। বরাবরের মতো কতগুলো এমপ্লয়ি তাকে দেখে সালাম জানালো, কিন্তু সে নিতান্তই গম্ভীর মেজাজে এগিয়ে চলল, যেন সাধারণ এমপ্লয়িদের তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যাচ্ছে।
এমপ্লয়িরাও তার এমন ব্যবহারে পাত্তা দিল না। যে যার কাজে মন দিল, কিন্তু কেউ বুঝলো না অহংকারী ছেলেটার মন কোনো এক মেয়ের জন্য কিভাবে পুড়ছে, ঝলসে যাচ্ছে ভেতরটা। সেই ব্যক্তি নিজেও বোধহয় জানতো না যে মেয়ে তাকে পাত্তা দেয় না সেই মেয়ের ওপরেই একদিন এতটা মায়ায় আচ্ছন্ন হয়ে পড়বে সে। রোনাক পা চলতে চলতে পথিমধ্যে হঠাৎ করে থেমে গেল। দেখা হলো তমালের সাথে। তমাল এগিয়ে আসছিল কালকের নেওয়া ফাইলগুলো তার বসকে ফেরত দিবে বিধায়। রোনাককে দেখতে কালকের ঘটনা স্মরণে এলো। মনে পড়ল মেয়েটার চোখে এই ছেলেটার প্রতি সুপ্ত মায়া দেখেছে, আকাঙ্ক্ষা দেখেছে। বুকের ভেতরটা ছলকে উঠল, কষ্টেরা দানা বাঁধল। তবে তা মুখে কিঞ্চিত পরিমাণ প্রকাশ পেল না। সে মেনে নিয়েছে মেয়েটা তাকে ভুল করেও চায় না। তাহলে সে বাধা কেন হবে? যদিও চেষ্টা করতে মন চায়, মনে হয় ভুল করেও মেয়েটা তাকে ভালোবাসলেও তো বাঁচতে পারে। রোনাকের রাগ হলো তমালকে দেখে। কাল ছেলেটাকে গেটে দেখার পর থেকেই রাগটুকু পুষে রেখেছে। ছেলেটাকে দেখেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে হলো। রোনাকের হঠাৎ করেই মনে হলো, আচ্ছা মেয়েটা যদি অন্য কারোর হয়ে যায় তাহলে তার কেমন লাগবে? কথাটা ভাবতেই গলা শুকিয়ে চৌচির হলো। সে পারবে না অন্য কারোর সাথে ওই মেয়েটাকে দেখতে। এই ছেলের সাথে তো নয়ই। প্রয়োজনে মেয়েটাকে সে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে, তবুও একরক্তি অন্য কারোর হতে দিবে না। রোনাক রাগে আশেপাশের কথা ভুলে গেল কেউ তাদের দেখছে, ভুলে গেল ছেলেটা তাদের অফিসে নতুন। রেগে তমালের হাতে ধরা ফাইলগুলোর দিকে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, এই ফাইলগুলো কাল সন্ধ্যার মাঝেই সাবমিট করার কথা ছিল, তাই না মিস্টার তমাল? তাহলে এগুলো এখনো আপনার হাতে কি করছে? এভাবে উচ্চ আওয়াজে বলার জন্য তমাল কিছুটা অবাক হলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাদের দিকেই। লজ্জা লাগলো তমালের, তবুও সাফাই গাইতে বলে উঠল, সরি স্যার, কাল দ্রুত ছুটি হয়ে গিয়েছিল তাই। তাই আপনিও কাজে ফাঁকি দেওয়ার চান্স পেয়ে গেছিলেন, তাই না? যখন আমি বলেছিলাম ওটা কালকের মধ্যে চাই, তখন ওটা কালই ফেরত দেওয়া উচিত ছিল, তাই না? নাকি এটাকে আপনি নিজের অফিস ভেবে নিয়েছেন? তমাল এবার খানিকটা অপমানিত বোধ করলো। সামান্য কারণে এতটা রেগে যাওয়ার কি আছে? তার বাবাই তো তাদের ছুটি দিয়েছিল, ছেলেটাও ছিল না কাল অফিসে। রাত জেগে কাজ সমাপ্ত করে আজ তো নিয়ে এসেছিল ফাইলগুলো। তমাল মাথা নিচু করে নিল, অপরাধীর স্বরে বলে উঠল, সরি স্যার, এমন ভুল আর কখনো হবে না। রোনাকের রাগ প্রশমিত হলো কি না বোঝা গেল না, তবে তমালকে পাশ কাটিয়ে চলে গেল। রোনাক যেতেই সবাই হতাশ শ্বাস ফেলল। তাদের স্যার এতটা খারাপ ব্যবহারও তো কারোর সাথেই করে না কখনো। তাহলে এই নতুন ছেলেটার সাথে এমন করার কারণ কি? সবাই যার যার মতো কাজ করতে লাগলো। বিষয়টি অভদ্র তমালের এগোতে লাগলো। ইচ্ছে হলো এই মুহূর্তে জব ছেড়ে চলে যেতে, কিন্তু কি মনে করে সেই সিদ্ধান্ত ত্যাগ করলো এটাতেও নীরব রইল। অপমানিত হওয়া সত্ত্বেও রোনাকের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নখ পড়তেই ভেতর থেকে পারমিশন এলো। তমাল হেঁটে গিয়ে হাতের ফাইলগুলো টেবিলে রেখে দিল। রোনাক আজ আবার কতগুলো ফাইল ধরিয়ে দিল তমালের হাতে। কাট কাট গলায় বলে উঠল, পুনরায় যেন একটা ভুল করতে না দেখি। আজ মানে আজ, সময়ের কাজ সময়ের মাঝেই শেষ হওয়া চাই, বুঝেছেন? তমাল কেবল মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। নীরবে প্রস্থান করতে চাইল কেবিন থেকে। আজ আর রোনাকের পিয়ে নেই কেবিনে। রোনাক আকস্মাৎ তমালকে পিছু ডেকে কঠোর কণ্ঠে বলে উঠল, শোনো অভদ্র তমাল, প্রিয়র থেকে দূরেই থেকো তুমি। ওর আশেপাশে কোনো ছেলেকে জাস্ট আমার সহ্য হচ্ছে না। আমিও কিন্তু খুব একটা ভালো নই, মাথায় রেখো। তমাল এক মুহূর্তের জন্য স্থির হলো। সরাসরি হুমকিতে বুকটা কেঁপে উঠল। এই কারণ বুঝি তাকে সকলের সামনে অপমান করলো। ছেলেটা কি ভেবেছে সে একবার বলাতেই সে মেনে নিত? সে তো কেবল এই জন্যই দূরে সরে থাকবে, কারণ মেয়েটার দৃষ্টিতে সে অন্য ছেলের প্রতি অনুভূতি দেখেছে কাল। তমালের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে নীরবে আবার পা বাড়িয়ে কোনো জবাববিহীন বেরিয়ে গেল রোনাকের কেবিন থেকে। মেয়েটাকে সারাটাক্ষণ এক পলক দেখার জন্য রোনাকের মনটা ছটফট করলো, কিন্তু কোথাও মেয়েটার দেখা পেল না। ভার্সিটি চত্বরে গিয়েছিল, সেখানে মেয়েটার কোনো নাম নিশান মেলেনি। কতক্ষণ অপেক্ষা করেছিল, বারবার ফোন করেছিল, কিন্তু নাম্বারটি এখনও ব্লক করা। মেয়েটা যেন হারিয়ে গেছে, কিন্তু সে তো না দেখে থাকতেই পারছে না। এভাবে রাত পর্যন্ত ছটফট করলো। বুঝে পায় না মেয়েটা প্রত্যাখ্যান করার পর থেকে আরও কেন বেশি মনে পড়ে মেয়েটাকে।
এত কেন দেখতে মন চায়? কি আছে ওই মেয়েটার মাঝে? জবাব তো পেল না। তাছাড়া মেয়েটার কাছে থেকে তার আরও অনেক কিছু জানার আছে। এখন কি করবে বুঝতে সক্ষম হলো না। থাকতে না পেরে সব শেষে ছুটে এসেছে মেয়েটার বাড়িতে। মেয়েটাকে কভার রাখতে এসেছিল বিধায় খুব ভালো করে চেনা এখন বাড়িটা। বাড়িতে তো এলো, কিন্তু মেয়েটাকে পাবে কি করে? নাম্বার তো ব্লক। আচ্ছা, তার কি বাড়ির ভেতর চলে যাওয়া উচিত? কিন্তু কাউকেই তো চিনে না, কি মনে করবে সবাই? ভাবতে ভাবতে পায়চারি করতে লাগলো বাড়ির সামনে। নজরে এলো ছোট ছোট পাথর। নিচ থেকে দোতলার ব্যালকনি বরাবর একটা জানালা দেখা যাচ্ছে। জানে না এটা কার রুম, তবে রিস্ক নেওয়ার ইচ্ছে হলো। সাধারণত মেয়েরা উপরে এমন কামরা পছন্দ করে যেখান থেকে বাইরের ভিউ সুন্দর দেখায়। তার ধারণা ভুল হতেও পারে। যদি অন্য কেউ বেরিয়ে আসে তাহলে সাহস দেখিয়ে বলবে মেয়েটাকে যেন এখনই বাইরে আসতে বলে। এই ভেবে একটা পাথর তুলে ঢিল ছুড়ল সেই দোতলার জানালা বরাবর। প্রিয়তা নিজের রুমের বই নিয়ে বসেছিল। ভালো না লাগলেও চেষ্টা করছিল পড়ার, কিন্তু মন যেন অন্য কোথাও হারিয়ে আছে। এর মাঝে জানালার কাছে কিছু আঘাত লাগার শব্দ পেয়ে ঘাবড়ে গেল প্রিয়তা। ভ্রু কুঁচকে এলো। কৌতূহলী মন নিয়ে উঠে এসে দেখলো একটা নুড়ি পাথর পড়ে আছে। আজব, কে ছুড়ল এটা? ভেবেই ব্যালকনির কিনারে গিয়ে ঝুঁকে নিচের দিকে নজর দিল। বাড়ির সামনের ল্যাম্পপোস্টের আলোতে ছেলেটার মুখ স্পষ্ট ফুটে উঠল। প্রিয়তা যেন একটা ধাক্কা খেলো। রাত এখন 9:30টার কাছাকাছি। এত রাতে এই ছেলে এখানে কি করছে? সঠিক মানুষটাকে উকি মারতে দেখে গর্বের হাসি হাসল রোনাক। হাত দিয়ে ইশারা করে কিছুটা উচ্চ আওয়াজে ডেকে উঠল, প্রিয়, একবার নিচে আসো প্লিজ, কথা আছে তোমার সাথে। প্রিয়তার অবাকের রেশ কাটল না। এ ছেলে কি পাগল হলো যে এভাবে রাত বিরেতে ছুটে এলো? তার কি খুশি হওয়া উচিত নাকি রেগে যাওয়া উচিত? যাই হোক, কিন্তু কথা বলার ইচ্ছে জাগলো না। ব্যালকনি থেকে ভেতরে চলে গেল। রোনাকের দৃষ্টি অসহায় রূপ নিল। মেয়েটা আর কিভাবে তাকে ইগনোর করবে? মন খারাপ হলো প্রচণ্ড। তার ভাবনার মাঝে প্রিয়তা পুনরায় তার ব্যালকনিতে ফিরে এলো। সাথে এলো তার দাদি খাদিজা বেগম। এসেই নিচের দিকে তাকিয়ে বয়স্ক স্বরে বলে উঠলেন, কিডারে এই রাত বিরাতে আইসা আমার নাতনিরে জ্বালাতন করো, দেখি তার কালা মুখখানা, একবার দেখি কার এত সাহস। রোনাক ভ্যাবাচাকা খেলো। এ কেমন ভাষা? আর এই বুড়ি মহিলাও তাকে কালো বলে হেয় করলো। এইদিকে দাদিকে অজান্তে সত্যি কথা বলতে দেখে না চাইতেও হেসে ফেলল প্রিয়তা। দাদির উদ্দেশ্যে ছোট করে বলল, দাদি বেচারা সত্যিই কালা। খাদিজা বেগম জিভে একটা কামড় বসালেন। প্রথমে নাতনির উদ্দেশ্যে বললেন, যা তো সেমরি আমার চশমাটা নিয়ে আয়, পলাটারে আমি একটু দেখি। পুনরায় নিচে তাকিয়ে উচ্চ আওয়াজে বললেন, তামিয়া, তুমি কালা হও আর ধলা হও তা বড় বিষয় না, কথা হচ্ছে তুমি এই মাইয়ার পিছনে কি দেখে ঘোরো। যদি ঝামেলা এত পছন্দ তাহলে এইডারে তুইলা নিয়া বিয়া কইরা ফেলাইতে পারো না? এইভাবে পিছু ঘুরলে কাজ হইব? প্রিয়তার হাসি ঝট করে নিভে গেল। দাদিকে নিয়ে এসেছিল যাতে তার ফালতু বকবক শুনিয়ে ছেলেটাকে দূর করতে পারে, আর দাদি এসে তাকেই খিস্তি করছে। ইচ্ছে হলেও এখান থেকে ধাক্কা মেরে বুড়িকে ফেলে দিতে। এদিকে রোনাক কথার মানে বুঝে এতক্ষণে ফিক করে হেসে দিল। নিজেও উচ্চ আওয়াজে বলল, আপনি বললে এখনই তুলে নিয়ে যাই দাদি। যাও তো বাবু, তাইলে আমরা বাঁচি। এই ধারি মরিচে কেউ বিয়া করবে? এইটা তো ওর কপাল, হোক সে কালাচান। রোনাকের হাসিটাও নিভু নিভু হয়ে এলো। এই দাদি কার পক্ষে? এটা বোঝা বড়ই মুশকিল। কথায় কথায় তাকে কালো বোঝে। প্রিয়তার এদের অহেতুক কথা আর শুনতে ইচ্ছে হলো না। এভাবে উচ্চ আওয়াজে কথা বললে তো বাড়ির বা আশেপাশের মানুষ শুনে ফেলবে। প্রিয়তা দাদিকে নিয়ে পুনরায় ভেতরে চলে এলো। এতে রোনাকের মুখটা আরও থমথমে হয়ে এলো। মেয়েটা তার সাথে কথা না বলে আবার চলে গেল, কিন্তু আবার যদি ফিরে আসে এই আশায় দাঁড়িয়ে রইল সেখানেই। প্রিয়তা একটু বাদেই ফিরে এলো, তবে এবার মেয়েটা সরাসরি নিচে এলো। এসে সম্মুখে দাঁড়িয়ে সরাসরি শুধালো, কি চাই? এত রাতে বাড়ির সামনে তামাশা করতে এসেছেন কেন? প্রিয়তার এই রাগটুকু পাত্তা দিল না, বরং মেয়েটাকে নিচে ছুটে আসতে দেখে খুশি হলো। নিজে ভনিতা ছাড়া জবাব দিল,
তোমাকে দেখতে ইচ্ছে করেছিল তাই। তাছাড়া কিছু প্রশ্নের জবাব পেতে চাই। কি প্রশ্ন? ভালোবাসো আমাকে প্রিয়? প্লিজ সত্যিটা বলো। প্রিয়তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। এমন প্রশ্ন কেন করছে ছেলেটা? বুঝতে পারছে না তার শ্বাসরোধ হয়ে আসছে। প্রিয়তার নিজের অনুভূতি বুঝতে না দিয়ে কঠোর স্বরে বলল। না, আর কিছু? না শুনে রোনাক ছটফট করে উঠল, ব্যতিব্যস্ত স্বরে বলল। হ্যাঁ, আরও অনেক কিছু। আমাকে ভালোবাসতে এত কেন সমস্যা তোমার? মানছি এটা ভুল করেছি, কিন্তু একটা সুযোগ তো দাও। কথা দিচ্ছি, তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই হয়ে উঠব। আমি ভাবির কাছেও ক্ষমা চেয়ে নেব। প্লিজ একটা সুযোগ দাও। প্রিয়তার মনে পড়ল মায়ের বলা একটা কথা, জীবনে সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত। তারও কি দেওয়া উচিত? ছেলেটা যদি পরিবর্তন না হয়, যদি দিন দিন সে আরও দুর্বল হয়ে পড়ে ছেলেটার উপর, তখন? তবুও কাটকাট গলায় বলে উঠল। সুযোগ চাই না আপনার? তাহলে যান আর অদ্রিজার কাছে ক্ষমা চান। স্বীকার করুন নিজের ভুল। আপনার মাঝে যে ক্ষমতার ঐশ্বর্যের অহংকার আছে, সে অহংকার চূর্ণ করুন। সব শেষে যদি ওই মেয়েটা আপনাকে ক্ষমা করে দেয়, যদি আপনি ভালো মানুষ হয়ে আমার কাছে ফিরে আসেন, তাহলে সেই দিন আর আপনাকে ফিরিয়ে দিব না, কথা দিচ্ছি। ততদিন আমার থেকে দূরে থাকুন। রোজ রোজ এসবে বিরক্ত হচ্ছি আমি। কথাগুলো বলে মেয়েটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল ভেতরে। নিজেকে আড়াল করতে চাইছে বুঝি। রোনাকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার যাওয়ার পানে। মেয়েটা তার এভাবে ছুটে আসাতে সত্যিই বিরক্ত হয় বুঝি। একবারও ভাবলো না ঠিক কতটা ভালোবাসলে মানুষ এভাবে ছুটে আসে। নিষ্ঠুর মেয়েটা একবারও তার মনের অবস্থাটা ভেবে দেখলো না, শুধু নিজের মতো কতগুলো শর্ত দিয়েই চলে গেল। তারও কি উচিত মেয়েটাকে উপেক্ষা করা? কিন্তু এই কথা ভাবলেই তো বুক কেঁপে ওঠে তার। তাহলে সে কিভাবে করবে মেয়েটাকে উপেক্ষা? কি করে মেয়েটাকে না দেখে পার করবে দিনগুলো? রুদ্ধ বসে আছে খাদ্যমন্ত্রী জহির শেখের বাড়িতে। ক্ষমতা আর ঐশ্বর্যের এক অপরূপ নিদর্শন যেন এই বাড়িটা। অনেকবার এসেছে এই বাড়িতে রুদ্ধ, তবে আজকাল খুব একটা আশা হয় না। কিন্তু আজ স্বয়ং জহির শেখের ডাক পেয়ে ছুটে এসেছে সে। নাসিমকে বাইরেই রেখে এসেছে। আসলে ছেলেটাই ভেতরে আসেনি আজ। রুদ্ধ একাকী বসে আছে বড় হল রুমে রাখা এক নরম সোফার ওপর। রুদ্ধর অপেক্ষার অবসান ঘটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে রুদ্ধর সামনে বসলেন তিনি। ভদ্রলোক সাদা পাঞ্জাবিতে নিজেকে রাঙিয়ে আছেন। লোকটার কথা, চালচলনে, পোশাকে সর্বত্র যেন দাম্ভিকতা বিরাজমান। তবে অনেক বন্ধুসুলভ বটে। রাজনীতির মঞ্চে দাঁড়িয়েও অনেকটা সৎ প্রকৃতির। জনগণের কথা ভাবে অনেক। রুদ্ধ এই লোকটাকেই তার আইডল মানে। অনেক সম্মানও করে। রাজনীতির প্রতি ঝোঁক নিজের বাবার থেকে বেশি এই লোকটার অনুপ্রেরণায় হয়েছিল। রুদ্ধ দ্রুত সালাম জানালো। জহির শেখ সালামের প্রতি উত্তর দিয়ে হাস্য বদনে শুধালেন। কেমন আছো মায়ে বয়? কাজবাজ কেমন চলছে? আজকাল তো দেখাই পাওয়া যায় না তোমার। সেই দেখেছিলাম তোমার বিয়ের সময়। রুদ্ধ কিছুটা হাসি ফুটিয়ে তুলে জবাব দিল। আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? অনেক কাজ, তাই আসা হয় না। তাছাড়া আপনিও ডাকেন না, তাই আর কি। তোমাকে ডাকবো, তারপর তুমি আসবে, এমন সম্পর্ক আমাদের নয় কিন্তু রুদ্র। রুদ্ধ হাসল। জহির সাহেব ডেকে ওনাদের চা দিতে বললেন। দুজন আবার কথায় যুক্ত হলেন। রুদ্ধ কথার ফাঁকে হঠাৎ শুধালো। শুনলাম আপনি নাকি মিস্টার আজগরকে এবার ইলেকশন লড়তে সাহায্য করেছেন। জহির শেখ অবাক হলেন না, স্বাভাবিক স্বরে বললেন। তেমন কিছু নয়, ওই ছেলেটা এসেছিল আমার কাছে, বলেছিল বিষয়টি দেখব, এই পর্যন্ত। ভোট নির্ধারণের ক্ষমতা তো শুধু জনসাধারণের কাছে। এখানে আমার কি হাত থাকতে পারে বলো? রুদ্ধ শান্ত মস্তিষ্কে অনেক কিছু মেলানোর চেষ্টা চালালো। এর মাঝেই একটা মেয়ে চা নিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। রুদ্ধ চোখ তুলে তাকাতেই দেখতে পেল অনেক পরিচিত একটা মুখ, যা এক সময় তার জন্য অনেক পাগলামো করেছে। মেয়েটা সুন্দরী, যথেষ্ট সুন্দরী, ঠিক চোখে লাগার মতো। কি নেই মেয়েটার মাঝে? কিন্তু সে আটকাতে পারেনি নিজেকে মেয়েটার মায়ার বাঁধনে। মেয়েটা তার সামনে নিজের ভালোবাসা জাহির করেছিল, হয়তো সেও মেনে নিত। কিন্তু ততদিনে সে অন্য নারীতে আটকে গিয়েছিল। তাহলে কি করে পারতো এই মেয়েকে গ্রহণ করতে? কেমন আছেন রুদ্ধ? মেয়েটার কণ্ঠস্বর পেয়ে ধ্যান ছুটল রুদ্ধর। চোখ সরিয়ে বাইরে রাখা চায়ের কাপটা নিয়ে জবাব দিল। ভালো। আপনি কেমন আছেন জহি?
জুহির যেন উচ্চ আওয়াজে বলতে ইচ্ছে হলো, ভালো নেই রুদ্ধ, আপনাকে ছাড়া আমি মোটো ভালো নেই। কেন হলেন না আমার? তাহলে আমিও আজ ভালো থাকতাম। বলা হলো না মুখে কিছুই, মুখে হাসি ফুটিয়ে আওড়ালো, ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? শুনেছি সে অনেক সুন্দরী। নিয়ে আসতেন সাথে করে, একবার দেখার সুযোগ করে দিতেন। সেই ভাগ্যবতীর মুখখানা। মেয়েটার অনুচ্চারিত কষ্টটুকু যেন রুদ্ধ বুঝল। একটুখানি কি অপরাধ বোধ কাজ করলো তার মাঝে, কিন্তু তারই বা কি করার ছিল। একটা জোর শ্বাস টেনে জবাব দিল, বিয়েতে যেতেন তাহলে দেখতে পেতেন তাকে। আর মানুষের সৌন্দর্যতা তার ব্যবহার আর মানসিকতায় প্রকাশ পায়। সেদিক থেকে আপনিও সুন্দর জুহি। রূপের প্রশংসা নয়, তবুও ছেলেটার কথায় যেন মুগ্ধতা ঘিরে ধরে তাকে। অন্য ছেলেদের মতো মিথ্যা আশ্বাস দেয় না। নারীদের প্রতি যে সম্মান ছেলেটার, এটাই তো তার মন করে কেড়েছিল কোনো এক সময়। জুহির বুকটা ফেটে আসতে চাইল, চোখের বাঁধ ভাঙতে চাইল। নিজেকে লুকাতে দ্রুত চা নিয়ে সেখান থেকে চলে গেল জুহি। জহির শেখ মেয়ের গমন দেখলেন। তিনি অবগত ওনার মেয়েটা ঠিক কতখানি পছন্দ করেন সম্মুখে বসা এই কঠোর ছেলেটাকে। এখনও যার মায়া কেটে উঠতে পারেনি মেয়েটা। এই যে আজ শুনল ছেলেটা তাদের বাসায় আসছে, আর তাতেই সব কিছু ছেড়ে বাসায় পড়ে আছে। শাড়ি জড়িয়েছে শরীরে, একটু সেজেছে, অথচ মেয়েটাও জানে এই ছেলেটা এসবে মোটেও ধ্যান দিবে না। মেয়ের দুঃখ উপলব্ধি করে জহির শেখের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। আমাকে হঠাৎ কেন ডেকেছিলেন স্যার? রুদ্ধর প্রশ্নে চোখ ফিরিয়ে তার পানে তাকালো জহির শেখ। হাস্যরসে বলে উঠলেন, মেয়ের জামানত করতে চেয়েছিলাম, তাতে তো রাজি হলে না, তাই অন্য একটা প্রস্তাব রাখতে চেয়েছিলাম তোমার কাছে। প্রথম বাক্যটা শুনে রুদ্ধ কিছুটা অস্বস্তি অনুভব করল, তবে প্রস্তাবের কথা শুনে শান্ত স্বরে শুধালো, কিসের প্রস্তাব স্যার? তোমার বোনকে এ বাড়িতে বউ করে আনতে চাই, এতে তোমার কি মতামত রুদ্র? কথার পৃষ্ঠে এমন জবাব শুনে রুদ্ধ চোখ ছোট হয়ে এলো। বোঝার চেষ্টা করলো ভালো করে, পরক্ষণে বলে উঠল, আমার বোন অনেক ছোট স্যার, ওকে এখনো বিয়ে দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবি না। হাসলেন জহির শেখ। চায়ের কাপে চুমুক দিতে দিতে আওড়ালেন, ভুল ভাবছো রুদ্র, আমি জানি মেঘমা অনেক ছোট, তবে আমি তোমার ফুপির মেয়ের কথা বলছিলাম। মেয়েটাকে দেখে নাকি জাহিদের অনেক পছন্দ হয়েছে, ওই আমাকে বলল কথাটা, তাই তোমাকে ডাকা। রুদ্ধর ভ্রুতে ভাঁজের সৃষ্টি হলো। জাহিদ জহিরের ছেলে, দেখেছে ছেলেটাকে। দেশে খুব বেশি একটা থাকে না, দেখতেও খারাপ নয়, শিক্ষিত অনেক, তবে খুব বেশিও জানা নেই রুদ্ধর। ঈশানী তার নিজের বোন না হয়েও নিজের, যার তার হাতে তো বললেই তুলে দিবে না সে। জহির শেখকে সে যতই আদর্শ মানুক, এই পথে কেউই ধোয়া তুলসী পাতা নয়, তাই কাউকেই বিশ্বাস করতে নেই। অন্তত ছেলেটাকে পরোক্ষ তো করতেই হবে। ভেবে জবাব দিল, ওরও এখনো পড়া শেষ হয়নি স্যার। আমি ফুপি আর আব্বুর সাথে কথা বলে দেখবো এই বিষয়। ঈশানীরও এই ব্যাপারে মতামতের বিষয় আছে, যদিও রাজি হয় তখন ভেবে দেখব। অবশ্যই মেয়েটাকে জিজ্ঞেস করো তুমি, আর পড়াশোনা নিয়ে ভেবো না, এখানে এসেও সে এসব চালিয়ে যেতে পারবে, জাহিদেরও কোনো সমস্যা নেই। রুদ্ধ ততক্ষণে চা পান করা শেষ, কাপটা রেখে দিয়ে ব্যস্ততা দেখিয়ে বলল, আমি আপনাকে জানাবো স্যার। আজ তাহলে উঠি, কিছু কাজ আছে আমার। জহির সাহেব বাধা দিয়ে বললেন, সে কি কথা, রাতের ডিনারটা করে যাও অন্তত। তোমার ম্যাম আর জাহিদও এসে পড়বে ততক্ষণে, দেখা হয়ে যাবে সবার সাথে। সবার সাথে পরে দেখা করে নেব স্যার, আমি সত্যিই ব্যস্ত, আজ আসছি। বলেই বিদায় জানিয়ে বেরিয়ে গেল রুদ্ধ। পিছু ফিরে দেখল না কিচেন থেকে একজোড়া ছলছলে আঁখিদয় তার যাওয়ার পানে তাকিয়ে ছটফট করছে, মনে মনে আকুতি করছে। একটাবার ফিরে তাকান না আমার দিকে, একটাবার ফিরে আসুন আমার কাছে। যাবেন না রুদ্ধ, এ ব্যথা যে আর সহে না অন্তরে। ব্যথাটা লাঘব করে দিন না রুদ্ধ। এসব আকুতি না তো মেয়েটা প্রকাশ করার অবকাশ হলো, আর না তো রুদ্ধ দ্বিতীয়বারের মতো পিছু ফিরে তাকিয়ে দেখল আকুতি ভরা দুটো ছলছল চোখের অধিকারিণী মেয়েটার পানে। রুদ্ধ এগিয়ে এসে বাক্যবিহীন গাড়িতে চেপে বসলো। নাসিম গাড়ির সাথে হেলান দিয়েই দাঁড়িয়ে আশপাশটা দেখছিল। ভাইকে গাড়িতে চেপে বসতে দেখে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ভাইকে দেখে কিছুটা ভাবুক মনে হচ্ছে। সে ভেতরে নিজ ইচ্ছাতেই যায়নি, তাই জানেও না ভেতরে কি কথা হয়েছে, তাই সাধারণভাবেই জানতে চেয়ে শুধালো, শেখ সাহেব, তোমাকে হঠাৎ
কেন ডেকে পাঠালো ভাই? কি বললেন তিনি? একটা প্রস্তাব দিতে। কিসের প্রস্তাব? নাসিমের স্বরে কৌতূহল স্পষ্ট। রুদ্ধ স্পষ্ট ভাষায় বলে উঠল, ওনার ছেলে জাহিদ, ওর জন্য ঈশানের বিয়ের প্রস্তাব দিতে। রুদ্ধ কথাটা শেষ করতে না করতেই হঠাৎ সামনের দিকে ঝুঁকে পড়ল। পরক্ষণে ঠিক হয়ে বসে ধমক দিয়ে বলল, কি হলো, ব্রেক কষলি কেন এভাবে? মারবি নাকি? স্টিয়ারিংয়ে ধরা হাত দুটো শক্ত করে চেপে ধরল। হঠাৎ করেই স্বাভাবিক ছেলেটার যেন শ্বাস নিতে কষ্ট হলো, নাকি বুকে ব্যথার উদ্বেগ ঘটল। অনেক কষ্টে মুখ থেকে শব্দ বের করলো, সরি ভাই, বুঝতে পারিনি। তা তোমার কি মতামত? রুদ্ধ সিটের সাথে শরীর এলিয়ে দিয়ে বসলো। পেছন থেকে নাসিমের দিকে তাকালো। ততক্ষণে গাড়ি চলতেই শুরু করেছে। রুদ্ধ পুনরায় শান্ত স্বরে বলল, বলেছি ফুপি আর আব্বুর সাথে কথা বলে জানাবো। ঈশানের মতামতের একটা বিষয় আছে। তবে সত্যি বলতে, স্যারকে সম্মান করলেও ওই ছেলেটাকে আমার তেমন পছন্দ নয়। যদিও ওর বোনের মতো ওকে অতটা চেনে না আমি। নাসিম যেন সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত, অথচ অন্তঃকরণে বেয়ে চলা তীব্র ঝড় ছেলেটা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তবে এটাই স্বাভাবিক নয় কি, যে মেয়েটার একদিন খুব ভালো জায়গায় বিয়ে হবে, যেমনটা মেয়েটা ডিজার্ভ করে? নাসিম মুখে হাসি ফুটিয়ে বলল, হয়তো ভালোই হবে। টাকা পয়সা, ক্ষমতা এসবের তো আর কমতি নেই। দেখতেও সুন্দর। তা ঠিক। তবে কেন জানি পছন্দ নয়। একবার বিনা কারণে কি করেছিল আমার সাথে মনে আছে তোর? মনে হয় স্যার ওর খারাপ গুণগুলো কারোর সামনে আসতে দেয় না। তিনি ভালো খারাপ যাই হন, সন্তানের ক্ষেত্রে সবাই স্বার্থপর। নাসিমের বলতে ইচ্ছে হলো, তাহলে ভেঙে দাও বিয়ে। তুমি না করলে সবাই তো মেনে নিবে। কিন্তু কি যোগ্যতা বা অধিকার আছে তার যে এমন একটা কথা বলার সাহস করবে? সে নেই অধিকার আর না তো যোগ্যতা। তাই বললও না, বরং ভাইকে সান্ত্বনা দিয়ে বলল, বেশি ভাবছো তুমি। ভালোই হবে। যা হবে দেখা যাবে। আশা করি ভালোই হোক। তুই একটু খোঁজ নিস তো ছেলেটার বিষয়। নাসিম অধরে অধর চেপে ধরল। আহ, কি ভাগ্য তার! ভাই সেই মেয়ের জন্যই ছেলে যাচাই করার কথা বলেছে, যে মেয়েকে সে না চাইতেও নিজে খোঁজ নিয়ে এসে বলবে, ভাই, ছেলেটা একদম পারফেক্ট আমার প্রিয় শত্রুর জন্য। দিয়ে দাও বিয়ে, হয়ে যাক মেয়েটা অন্য কারো। দিন শেষে এটাই বুঝি তার প্রাপ্য। পাওয়া না পাওয়ার হিসেব মেলালো না নাসিম। মুখের কোণের হাসিটুকু তখনও লেগে, কিন্তু স্বর যেন আর বের হতে চাইল না। তাহলে যে ভাই বুঝে যাবে যে সে ভালো নেই এই মুহূর্তে। তবুও আস্তে ধীরে আওড়ালো, ঠিক আছে ভাই, সময় মতো ছেলেটার সব আপডেট পেয়ে যাবা। গাড়ির গতি বেড়ে গেল। রুদ্ধ ধ্যান দিল না সেদিকে। বোনের চিন্তা বাদ রেখে স্মরণ করলো নিজ অর্ধাঙ্গিনীকে। সে কখন থেকে মেয়েটাকে দেখে না, একটু কথা বলারও ফুরসত মেলেনি। কি করছে মেয়েটা এখন? তার যাওয়ার অপেক্ষায় বুঝি? ইস, কতক্ষণ মেয়েটাকে বুকে নেওয়া হয় না। কখন কাছে পাবে মেয়েটাকে? মেয়েটা তার ভাবতেই যেন মুখে হাসি ফোটে। মেয়েটার জন্য এই অস্থিরতা, এই ভাবনাগুলোও ভালো লাগে। রুদ্ধর ভাবনার শেষ হলো না, কিন্তু পথ ঠিকই শেষ হলো। গন্তব্যে পৌঁছতে নাসিম গাড়ি থামালো। এসে পড়েছে বুঝতে পেরে রুদ্ধ নেমে পড়ল। নাসিমকে থাকতে বলল, অথচ ছেলেটা এক বাক্যে না করে দিল। আজ যে তার একা থাকতেই হবে, না হলে নিজের কষ্টটুকু কিভাবে আড়াল করবে? ভাইকে রেখে ছেলেটা নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে চলে গেল। নাসিম যেতেই রুদ্ধ পা বাড়ালো বাড়ির ভেতরে। সদর দরজা খোলা পড়ে আছে। রুদ্ধ ভেতরে এক পা দিতেই পায়ের চলন স্থির হয়ে গেল এক অভাবনীয় দৃশ্য দেখে। চোখ আর কান দুটো থমকে গেল। অপরাধী স্বরে বলা গুটি কয়েক বাক্য কর্ণগোচর করে, আমাকে ক্ষমা করবেন ভাবি। আপনাকে বুঝে হোক না বুঝে হোক সেদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। পারলে ক্ষমা করবেন। যদি ক্ষমা করতে না পারেন তবুও অনুরোধ করছি, ওই মেয়েটাকে এনে দিন। পারবো না তাকে ছাড়া থাকতে, আমি কিছুতেই পারবো না। সময় মতো স্বামীর সাথে ইউনিভার্সিটি গেটে এসে উপস্থিত হলো। আজ রুদ্র বউয়ের সাথে গাড়ি থেকে নেমে এসে বাইরে দাঁড়ালো। ছাত্রছাত্রীদের ঢল পড়েছে গেটের সামনে। রুদ্ধ সেদিকে ধ্যান না দিয়ে নিজ অর্ধাঙ্গিনীর পানে তাকিয়ে সাবধানে থাকার নির্দেশ দিল। অদ্রিজা শুনল স্বামীর কথা, এগিয়ে গেল দুপা। হঠাৎ নজরে এলো প্রিয় বান্ধবীকে, কিন্তু আজ দেখতেই চোখ সরিয়ে নিল মেয়েটার থেকে। মেয়েটা তার দিকেই এগিয়ে আসছে দেখে নিজে পাশ কাটিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করলো। প্রিয়তা যেন অষ্টম আশ্চর্য হলো। এই মেয়ের আবার কি হলো? কৌতূহলী হয়ে নিজ দুলাভাইয়ের পানে তাকিয়ে শুধালো, এর আবার কি হলো ভাইয়া?
তাও তো আমি জানি না। তোমার বান্ধবী তুমি গিয়ে জেনে নাও। এতটুকু জবাব দিয়ে রুদ্ধ গাড়িতে চড়ে চলে গেল নিজ কাজে। প্রিয়তা হতাশ হয়ে অদ্রিজার পিছু গেল। দৌড়ে গিয়ে পাশে চলতে চলতে শুধালো, কি হয়েছে তোর? এভাবে মুখ ঘুরিয়ে চলে গেলি কেন? অদ্রিজা থামল না, স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি তো। প্রিয়তা বোঝার চেষ্টা করলো মেয়েটা সত্যিই বলছে নাকি মিথ্যা। কখনো তো এমন বিহেভ করে না মেয়েটা। কি হয়েছে আজ? প্রিয়তার উৎকণ্ঠা সময়ের সাথে আরও বেড়ে গেল যখন দেখলো মেয়েটা ক্লাসে গিয়েও তার সাথে কোনো কথা বলল না, নির্লিপ্ত বসে রইল। ক্লাস শেষ হলো অথচ মেয়েটার নির্লিপ্ততা শেষ হলো না। ক্লাস শেষেও মেয়েটা দ্রুত পদে পথ চলতে শুরু করলো। প্রিয়তা এবার নিশ্চিত এই মেয়ের কিছু হয়েছে। বিরক্ত আর উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে বলবি আমাকে? এমন আচরণ করছিস কেন? বলেছি তো কিছুই হয়নি। অদ্রিজা জবাব পেয়ে পুনরায় শুধালো কিছুটা রেগে, তাহলে এত দ্রুত হাঁটছিস কেন? আর আমার সাথে কথা বলছিস না কেন? অদ্রিজা এবার থেমে দাঁড়ালো, মুখের ভাবাবেগ স্বাভাবিক সেভাবে থেকেই বলে উঠল, দ্রুত চলছি কারণ এখন গিয়ে আমার দেবরের জন্য মেয়ে দেখতে যাব। প্রিয়তা শুরুতে যেন বুঝতে সক্ষম হলো না কথাটার মানে। আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? মানে আমার দেবর রওনাককে তো চিনিসই, তাকে বিয়ে দিতে চাই, সেই জন্যে আজ মেয়ে দেখতে যাবে। যাবি তুই আমার সাথে? প্রিয়তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। কণ্ঠস্বরটা যেন কেঁপে উঠল। সেভাবেই বলল, মানে? অদ্রিজার বিরক্তিকর কণ্ঠস্বর ভেসে এলো, কি মানে মানে করছিস? বুঝিয়েই তো বললাম। ছেলেটাকে চায় না বলা মেয়েটার বুক কেঁপে উঠল। ছেলেটার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে শুনে রাগও হলো। এই ভেবে ছেলেটা কালই তো তার বাড়ির সামনে গিয়ে হত্যে দিয়ে পড়েছিল, আর এর মাঝেই অন্য মেয়ে খুঁজছে। কষ্টের চেয়ে রাগটাই বেশি হলো। বিড়বিড় করে না চাইতেও একটা গালি দিয়ে উঠল, শালা হারামজাদা, এর মাঝেই তোর ভালোবাসা শেষ? দেখে নিব তোকে। কি বিড়বিড় করছিস? অদ্রিজার প্রশ্ন শুনে প্রিয়তা ঘর থেকে বেরিয়ে হাসার চেষ্টা করলো। ব্যস্ততা দেখিয়ে বলল, কিছু না, চল যাওয়া যাক। বলেই প্রিয়তা হাঁটা দিল। অদ্রিজা গেল না। কেমন করে উঠল তার বুকের ভেতর। সে ঠিক ধরেছিল মেয়েটা সেদিন কেঁদেছিল। সেদিন বুঝতেই সক্ষম না হলেও আজ অনেক কিছু বুঝতে পারছে। হঠাৎ করে শুধিয়ে উঠল, ভালোবাসিস আমার দেবরকে? প্রিয়তার পদযুগল স্থির হলো। তড়িৎ ফিরে তাকালো অদ্রিজার পানে। মেয়েটা কিভাবে এ বিষয়ে জানলো? এটাই তাহলে মেয়েটার মুখ ঘুরিয়ে নেওয়ার কারণ। বুঝেও কথা ঘোরাতে বলে উঠল, কিসব বলছিস? আমি কেন তোর দেবরকে ভালোবাসতে যাব? আর কত লুকাবি আমার থেকে? বল, কবে বলতিস আমাকে সত্যটা, হ্যাঁ নাকি বলতিসই না? একের পর এক প্রশ্নে থমকে গেল প্রিয়তা। বুঝলো মেয়েটা সব জেনেছে। কে বলেছে? রোনাক। অদ্রিজা দুপা এগিয়ে বান্ধবীর শরীর ঘেঁষে দাঁড়ালো। আহত স্বরে জানতে চাইল, আমাকে এত ভালোবাসিস কেন প্রিয়? কেন আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে চাইছিস? দুজনের চোখই ছলছল করে উঠল। তার মাঝেও প্রিয়তা হাসলো। মিষ্টি হেসে জবাব দিল, কারণ তুই আমার বোন তাই। আর আমি তোর জন্য কি বা করতে পেরেছি বল? আমি তোর অপরাধী, তাহলে ভালোবাসা ছাড়া আর কি করতে পারি তোর জন্য? শান্ত মেয়েটা প্রথমবারের মতো নিজের চিরাচরিত রূপ থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, কতবার বলেছি তুই অপরাধী নোস? কিছুই ঘটেনি তোর জন্যে, যা হয়েছে তা আমার ভাগ্যে ছিল। তাহলে কেন দিস নিজেকে দোষ? আমি ভাবতাম তুই আমাকে সব থেকে বেশি ভালোবাসিস, কিন্তু এখন মনে হচ্ছে তুইও আমাকে শুধুমাত্র দয়া দেখিয়েছিস। একজন ধর্ষিতা বলে দয়া দেখিয়ে পাশে থেকেছিস। নিজেকে অপরাধী ভাবিস, তাই ভালোবাসা দেখিয়ে নিজের দোষ মেটাতে চেয়েছিস। আর কতবার বললে বুঝবি আমি তোকে অপরাধী ভাবি না? প্রিয়তা স্তব্ধ হয়ে গেল শান্ত মেয়েটার মুখে এমন উচ্চ বাচ্চ শুনে। কী সব বলছে মেয়েটা? আশেপাশে সবাই কৌতূহলের চোখে তাদের পানে তাকিয়ে। সেসব ধ্যান দিল না প্রিয়তা। অদ্রিজার হাত পায়ে মৃদু কাঁপন শুরু হলো। প্রিয়তা তা লক্ষ্য করে দোষ গুণ বিবেচনা না করে মেয়েটাকে জড়িয়ে ধরল। ব্যস্ত স্বরে বলল, কিসব পাগলের প্রলাপ বকছিস? চুপ কর, তোর শরীর খারাপ করবে। অদ্রিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, কিন্তু ডুকরে কেঁদে উঠে মুখে উচ্চারণ করলো, ছাড় আমায়, ধরবি না একদম। আমি তোর এমন ভালোবাসা চাইনি যা একদিন আমাকে তোর কাছে অপরাধী করে তুলবে। ছাড়ল না প্রিয়তা। বোঝাতে চাইলো মেয়েটাকে, ভুল ভাবছিস তুই। আচ্ছা সরি, আর ভাববো না নিজেকে দোষী। তবু শান্ত হ দোস্ত, প্লিজ শান্ত হ।
মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিজে চোখের পানি মুছিয়ে দিল। অদ্রিজা শান্ত হলো, ছোট করে আওড়ালো, কেন বলিসনি রৌনক ভাইকে পছন্দ করিস? আমার জন্য কেন পিছিয়ে হাঁটছিস তুই? ভাবছিস আমার খারাপ লাগবে? ছেলেটাকে শাস্তি দিতে চাইছিস? ভাইয়া একদিন বলেছিল, আর যারা প্রতিনিয়ত বলে তাদের কিভাবে শাস্তি দিতি তুই? সবাইকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু দু একজনকে তো তাদের ভুলটা ধরিয়ে দিতেই পারি, তাই না? অদ্রিজা আলতো হেসে ব্যথাতুর কণ্ঠে বলল, কে বলেছে তোকে এত মহান হতে বলতো? কে বলেছে আমার কথা ভেবে নিজের পছন্দের পুরুষকে প্রত্যাখ্যান করতে? প্রিয়তা এবার বিরক্ত হয়ে তেজি স্বরে বলে উঠল, কে বলেছে তোর জন্য করেছি? তোর দেবর এটারই প্রাপ্য ছিল, তাই করেছি এমন। ওকে, মেনে নিলাম তোর কথা। যদি তোর মনে হয় ছেলেটা খারাপ, তাহলে সেই কারণ দেখিয়ে ভাইয়াকে প্রত্যাখ্যান করিস, আমাকে টেনে আনিস না। তখন আমার মনে হবে তোর সুখে আমি বাধা হয়ে দাঁড়িয়েছি, আমার জন্য তুই নিজের ভালোবাসা হারিয়েছিস। এতটা করিস না আমার জন্য। এত ঋণ শোধ করার ক্ষমতা যে আমার নেই। প্রিয়তা কি জবাব দিবে বুঝে পেল না। কি করে বুঝাবে? মেয়েটা যাই বলুক, সে এই মেয়েটার জন্য সব কিছু ছাড়তে রাজি, নিজের ভালোবাসা ত্যাগ করতেও রাজি। যদি সেই ভালোবাসা এই মেয়েটাকে কষ্ট দিয়ে থাকে তো? তবুও আর কথা বাড়ালো না। সুযোগ দিয়েছিল ছেলেটাকে, দেখা যাক তার কতটুকু পূর্ণ করতে পারে ছেলেটা। ইচ্ছে হলো জানতে ছেলেটা কি ক্ষমা চেয়েছে, কিন্তু অদ্রিজাকে জিজ্ঞেস করার সাহস হলো না আর। দেখা যাবে মেয়েটা এতেও রেগে গেল। অদ্রিজা আগে তার প্রিয়তার পিছু পিছু হেঁটে চলল। গেটে এসে নিজের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল সেদিকে। গাড়িতে উঠতে গিয়েও থেমে দাঁড়ালো। পিছনে তাকিয়ে দেখলো প্রিয়তা তার পানেই তাকিয়ে আছে। অদ্রিজা রাগ ভুলে আলতো হাসি ফুটিয়ে আকস্মাৎ বলে উঠল, যতটা ভাবিস ততটা খারাপ নয় আমার দেবর। আমার যা হয়ে আসলে খুব একটা খারাপ হবে না। জানি বারণ করলেও শুনবি না, তাই বলছি। এতে তোরই সুযোগ হবে আমার কাছে থেকে আমার হয়ে প্রতিবাদ করার। বান্ধবীর কথা বুঝে হাসলো প্রিয়তা। মেয়েটার রাগ পড়েছে দেখে ভালো লাগলো। মনে মনে ঠিক করে নিল ওই ছেলেকে পেলে এবার সেই নাকানি চুবানি খাওয়াবে। নিশ্চয়ই ছেলেটাই কিছু বলেছিল, যার কারণে প্রথম মেয়েটা তার ওপর রাগ করেছে। নিজের ভাবনা নিজের মাঝে রেখে উচ্চস্বরে বলে উঠল প্রিয়তা, যতই ভালো হোক তবু আমাকে ডিজার্ভ করে না তোর কাইল্লা দেবর।